হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো ফিল্ম ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার নিয়ে। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 9 নম্বর কাহিনী। এর আগে আমি 8টি স্টোরি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেন করে দিয়েছি, তাই তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.7 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। কাহিনী শুরু হয় নিউ ইয়র্ক হামলা 2 বছর পর, যেখানে আমরা দেখতে পাই মর্নিং ওয়াক টাইমে ক্যাপ্টেন আমেরিকার সাথে পরিচয় হয় স্যাম উইলসন নামে একজন সেনাকর্মীর, মানে মিস্টার ফ্যালকনের। আর তার সাথেই কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি স্টিভ এখনও এই নতুন সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা তো সকলেই জানি ক্যাপ্টেন আমেরিকা 1943 সালের একজন সোলজার, আর এখন সময় 2014। এবার স্যামের সাথে কথাবার্তার মধ্যেই স্টিভের কাছে কল আসে নাতাশা রোমানফের, আর এরপরই তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে নতুন একটি মিশনে। আসলে ক্যাপ্টেন আমেরিকা এখন শিল্ডের একজন এজেন্ট হিসেবে কাজ করে, আর এখন ভারত মহাসাগরে থাকা শিল্ডের একটি জাহাজে হাইডার কিছু মেম্বাররা হামলা করে কিছু লোককে বন্দি বানিয়ে ফেলেছে। তাই নিক ফিউরির নির্দেশে ক্যাপ্টেন আমেরিকার নেক্সট মিশন হলো তাদেরকেই উদ্ধার করা। এবার ক্যাপ্টেন আমেরিকা নাতাশা রোমানফ একটি টিম নিয়ে সোজা পৌঁছে যায় ওই জাহাজটিতে, আর প্ল্যান মতো সবাই যে যার কাজে লেগে পড়ে সেখানে বন্দি থাকা শিল্ডের মেম্বারদের উদ্ধার করার জন্য। প্রথমেই ক্যাপ্টেন আমেরিকা এক করে শত্রুপক্ষের একটি মেম্বারকে মারতে এগিয়ে যেতে থাকে, আর ফাইনালি তার সাথে মুখোমুখি হয় শত্রুপক্ষের লিডার ব্যাট রকের সাথে। এখানেই আমরা ক্যাপ্টেন আমেরিকার সাথে ব্যাট রকের হ্যান্ড টু হ্যান্ড একটা জবরদস্ত ফাইট দেখতে পাই। এরপর ক্যাপ্টেন আমেরিকা তাকে হারিয়ে যখন সেখানে বন্দি সকলকে উদ্ধার করে, সেই টাইমেই নাতাশা ওই জাহাজের কিছু ডেটা একটি পেন ড্রাইভে সংগ্রহ করতে থাকে, যেটা এই মিশনে আসার মূল উদ্দেশ্য ছিল। আর এই কাজটি নাতাশাকে দিয়েছিল নিক ফিউরি নিজে। এখানেই একটা কথা বলে রাখি, এই যে জাহাজে হাইডার মেম্বাররা হামলা করে শিল্ডের কিছু মেম্বারদেরকে বন্দি বানিয়ে রেখেছিল, এটা আসলেই নিক ফিউরির একটি প্ল্যান ছিল। ফিউরি নিজেই এই জলদস্যুদের ভাড়া করে হাইডার নাম দিয়ে ওই জাহাজটিকে হামলা করার অর্ডার দিয়েছিল, যাতে সেখানে বন্দি মানুষদের উদ্ধার করার কাজে সে নাতাশাকে সেখানে পাঠাতে পারে, আর নাতাশা ওই জাহাজ থেকে কিছু তথ্য সংগ্রহ করে আনতে পারে। এবার প্রশ্ন হলো কি তথ্য, আর কেনই বা এত কিছু প্ল্যান করে ওই তথ্য সংগ্রহ করতে হচ্ছে, এটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবার ক্যাপ্টেন আমেরিকা যখন জানতে পারে ফিউরি নাতাশাকে ওই মিশনের সাথে অন্য একটি কাজ দিয়েছিল, তখনই সে খুবই অবাক হয়ে যায়, যে কারণে সে সোজা পৌঁছে যায় ত্রিস্কেলিয়নের শিল্ডের সদর দপ্তরে। আর পরিচালক নিক ফিউরির মুখোমুখি হয়ে তার কাছে জানতে চায় কেন নাতাশাকে ওই কাজের সাথে লুকিয়ে অন্য একটি কাজ দেওয়া হয়েছিল, যেটা তাকে জানানো হয়নি। এবার এখানেই ফিউরি শিল্ডের একটি নতুন পরিকল্পনা প্রজেক্ট ইনসাইডের কথা জানায় ক্যাপ্টেন আমেরিকাকে, আর বলে 2012 নিউ ইয়র্ক হামলার পর শিল্ড চেষ্টা চালাচ্ছিল কিভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলা যায়। আর সেই মতোই শিল্ড কাজে লেগে পড়ে প্রজেক্ট ইনসাইড নিয়ে, যে প্রজেক্টে 3টি বড় হেলিক্যারিয়ারকে আধুনিক হাতিয়ার সমেত আকাশে পাঠানো হবে। এতে এতটাই আধুনিক হাতিয়ার থাকবে যে 1 মিনিটে 1000 টার্গেট ধ্বংস করার ক্ষমতা রাখে। এমনকি শত্রুপক্ষের কোনো মিসাইল লঞ্চ হওয়ার সাথে সাথেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে ধ্বংস করে ফেলবে, কারণ ওই হেলিক্যারিয়ারগুলি কানেক্ট থাকবে একটি স্পেশাল স্যাটেলাইটের সাথে, যাতে আমাদের উপর কোনো হামলা হওয়ার আগেই আমরা শত্রুপক্ষকে ধ্বংস করে ফেলতে পারি। কিন্তু ফিউরির কোথাও মনে হয়েছিল শিল্ডের হায়ার অথরিটি প্রজেক্ট ইনসাইডের কিছু তথ্য তার থেকে লুকাতে চাইছে, তাই সেই তথ্যগুলি জোগাড় করার জন্যই নাতাশাকে ওই জাহাজে পাঠিয়েছিল। এবার নাতাশার দেওয়া ওই পেন ড্রাইভের ফাইলগুলি নিক ফিউরি যখন ওপেন করার চেষ্টা করে, তখন সেটা সে কিছুতেই ওপেন করতে পারে না। তাই এখন তার কাছে আরও পরিষ্কার হয়ে যায় প্রজেক্ট ইনসাইডে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তাই প্রথমেই সে সোজা চলে যায় শিল্ডের সিনিয়র অফিসার আলেকজান্ডার পিয়ার্সের কাছে, আর তাকে রিকোয়েস্ট করে এই প্রজেক্টটিকে ডিলে করার জন্য। আলেকজান্ডার তার এক কথাতেই রাজি হয়ে যায়, আর তাকে জানায় সে প্রজেক্টটিকে ডিলে করার ব্যবস্থা করছে। এবার ফিউরি যখন সেখান থেকে বাড়ি ফেরার পথে রওনা হয়, রাস্তাতেই তার চলন্ত গাড়ির ওপর কিছু লোক হামলা করে, যারা সবাই পুলিশের ড্রেস পরেছিল। কিন্তু গাড়িতে থাকা AI এর মাধ্যমে সে জানতে পারে এগুলি কেউই পুলিশ না। এরপরই সে তার গাড়িতে থাকা কিছু হাতিয়ার দিয়ে তাদের উপর আক্রমণ করে কোনো রকমের সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানেই আমরা দেখতে পাই তার সামনে এসে হাজির হয় উইন্টার সোলজার নামে একজন হত্যাকারী। সে একটি গ্রেনেড লঞ্চার দিয়ে ফিউরির গাড়িটিকে পুরোপুরি উড়িয়ে দেয়, কিন্তু তাও নিক ফিউরি তার গাড়িতে থাকা একটি আধুনিক হাতিয়ারের সাহায্যে মাটিতে একটি গর্ত করে সেখান থেকে কোনো রকমের পালিয়ে যায়। হঠাৎ করে তার উপর এইসব হামলা হওয়ার ফলে সে কিছুটা গেস করতে পেরেছিল এইসবের পিছনে তার নিজের এজেন্সি শিল্ডেরই হাত আছে। তাই সে সোজা পৌঁছে যায় স্টিভ রজারের ফ্ল্যাটে, আর সেখানেই তাকে বোঝানোর চেষ্টা করে শিল্ড খারাপ কিছুর সাথে কম্প্রোমাইজ মানে আপোষ করা শুরু করেছে। কিন্তু এখানে আরও কিছু বলার আগেই উইন্টার সোলজার সেখানে এসে ফিউরিকে গুলি করে।
ফিউরি সেখানে জ্ঞান হারানোর আগেই স্টিভকে ওই পেন ড্রাইভটি দিয়ে যায়, যাতে প্রজেক্ট ইনসাইটের ফাইলগুলি নাতাশা কপি করেছিল, আর বলে কাউকে বিশ্বাস করবে না। এরপরই স্টিভ পিছু নেয় ফিউরির ওপর গুলি চালানো উইন্টার সোলজারের পিছনে। উইন্টার সোলজারকে ধরতে ব্যর্থ হলেও স্টিভ তার সামনাসামনি হয়ে বুঝতে পেরেছিল সে তার মতোই শক্তিশালী। এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ফিউরিকে ভর্তি করা হয়েছে একটি হসপিটালে, কিন্তু ডাক্তারদের সব চেষ্টা বিফলে গিয়ে শেষ পর্যন্ত ফিউরি হসপিটালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর শিল্ডের এজেন্ট মারিয়া হিল হসপিটাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। পরের দিন দেখা যায় শিল্ডের সিনিয়র অফিসার আলেকজান্ডার পিয়ার্স স্টিভকে ডেকে পাঠায় শিল্ডের হেড অফিসে। এবার স্টিভ যখন তার সাথে দেখা করে, পিয়ার্স তার থেকে জানতে চায় ফিউরি তার ফ্ল্যাটে কি করতে গিয়েছিল, কিন্তু যেহেতু ফিউরি মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল কাউকে বিশ্বাস না করতে, তাই স্টিভ পিয়ার্সকে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার পিয়ার্স যখন বুঝতে পারে ফিউরি নিশ্চয়ই স্টিভকে কিছু বলেছে যেটা সে তার থেকে গোপন করতে চাইছে, তাই স্টিভকে ধরার জন্য শিল্ডের কিছু এজেন্টকে তার পিছনে লাগিয়ে দেয়, কিন্তু স্টিভ তাদের সকলকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এবার এইসব দেখেই পিয়ার্স স্টিভকে পলাতক বলে ঘোষণা করে, যাতে তাকে যেখানেই দেখতে পাওয়া যাক না কেন সঙ্গে সঙ্গে যেন তাকে আটক করা হয়। এদিকে দেখা যায় স্টিভ সোজা দেখা করে নাতাশা রোমানভের সাথে আর জানতে চায় ওই পেন ড্রাইভে কি আছে, কিন্তু নাতাশা তাকে জানায় এই সম্বন্ধে তার কিছুই জানা নেই। তাই দুজন মিলেই ওই পেন ড্রাইভের ফাইলগুলোকে উদ্ধার করার চেষ্টায় কাজে লেগে পড়ে। যেহেতু ওই তথ্যগুলি আধুনিক প্রযুক্তিতে প্রোটেক্টেড, তাই তারা কিছুতেই ওই পেন ড্রাইভ থেকে তথ্য উদ্ধার করতে না পারলেও তারা নিউ জার্সির একটি লোকেশন উদ্ধার করতে সক্ষম হয়, যেখান থেকে ওই তথ্যগুলি তৈরি করা হয়েছিল। তাই তারা সেখান থেকে সোজা বেরিয়ে পড়ে নিউ জার্সির একটি সেনা ক্যাম্পের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে স্টিভ বুঝতে পারে তার প্রথম ট্রেনিং এই ক্যাম্পেই হয়েছিল। তারপর তারা দুজনে মিলে সেখানে একটি বাংকারের ভিতর আবিষ্কার করে একটি সুপার কম্পিউটার, যা আর্মিন জোলার সংরক্ষিত চেতনা ধারণ করে। মানে সোজা ভাষায় বলতে গেলে আর্মিন জোলা মারা যাওয়ার আগে তার ব্রেনটিকে এই আধুনিক কম্পিউটারের মধ্যে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, যাতে তার বুদ্ধি কাজে লাগিয়ে নতুন কিছু করা সম্ভব হয়। এবার কে এই আর্মিন জোলা, এটা জানতে গেলে আপনাদেরকে ক্যাপ্টেন আমেরিকার পার্ট 1 অবশ্যই দেখতে হবে। আর যাদের অলরেডি পার্ট 1 দেখা হয়ে গেছে তাদেরকে নিশ্চয়ই আর বলতে হবে না কে আর্মিন জোলা। এবার নাতাশা ওই সুপার কম্পিউটারে তার কাছে থাকা ওই পেন ড্রাইভটি লাগানোর সাথে সাথেই সেখানে সব কিছু অন হয়ে যায়, আর সেখানেই একটি কম্পিউটার ডিসপ্লেতে আর্মিন জোলা তাদেরকে বলতে শুরু করে রেড স্কাল এখান থেকে চলে যাবার পরেই যখন ক্যাপ্টেন আমেরিকা আমাকে বন্দি করেছিল, তখন শিল্ড আমাকে জেল থেকে ছাড়িয়ে তাদের এজেন্সিতে চাকরি দিয়েছিল নতুন কিছু আবিষ্কারের আশায়। কিন্তু জোলা শিল্ডের কাজ করতে করতে সবার থেকে লুকিয়ে নিজেই লেগে পড়ে হাইডার কাজে, আর তার সাথে সাথে সে কিছু লোককেও নিযুক্ত করে যারা চাকরি করত শিল্ডের, কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল হাইডার ফেলে যাওয়া কাজকে সম্পূর্ণ করা। কিন্তু হঠাৎই জোলার শরীর খারাপ হওয়ার ফলে তার সাথে কর্মরত হাইডার কর্মীরা তার ব্রেনটিকে একটি আধুনিক কম্পিউটারে রূপান্তরিত করে, যাতে তার বুদ্ধি কাজে লাগিয়ে হাইডার বাকি কাজগুলো তারা কমপ্লিট করতে পারে। এখানে সে আরও জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্ডের নতুন করে যখন সূচনা হয়েছিল তখন থেকেই হাইডার কিছু লোক শিল্ডের বিভিন্ন পদে স্ট্যাবলিশ হয়ে গিয়েছিল। এর মানে শিল্ডের যা কিছু গোপন তথ্য কোনো কিছুই হাইডার অজানা নয়। এমনকি বর্তমানে তাদের লঞ্চ হতে চলা 3টি বড় বড় হেলিক্যারিয়ার পুরোপুরি হাইডার দখলে। আসলে হাইডার মূল উদ্দেশ্য তাদের সমস্ত শত্রুপক্ষদের ধ্বংস করে পুরো পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করা। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তখনই তাকে জিজ্ঞাসা করে এই পেন ড্রাইভে তাহলে কি আছে। তখন জোলা তার উত্তরে জবাব দেয়, প্রজেক্ট ইনসাইটকে সাকসেসফুল করার জন্য আমি একটি প্রোগ্রাম তৈরি করেছিলাম, যে প্রোগ্রামটি ওই পেন ড্রাইভের মধ্যে বর্তমান। কিন্তু নাতাশা যখন তার কাছে জানতে চায় এই প্রোগ্রামের কি কাজ, তখনই সে তাকে বলে তোমার প্রশ্ন দারুণ, কিন্তু এটার উত্তর শোনার জন্য তোমরা কেউই আর বেঁচে থাকবে না। এরপরই তারা বুঝতে পারে জোলা তাদেরকে নানান কথায় ব্যস্ত রাখছিল, কারণ সে জানতো একটি মিসাইল কিছুক্ষণের মধ্যেই এই বাংকারটিকে পুরোপুরি উড়িয়ে দেবে, আর তার সাথে সাথে নাতাশা স্টিভ দুজনেই এখানে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেখানে ওই মিসাইলটি সবকিছু ধ্বংস করে দেওয়ার আগেই স্টিভ সেখানে থাকা একটি সুড়ঙ্গের মধ্যে ঢুকে নিজেকে এবং নাতাশাকে বাঁচাতে সক্ষম হয়, আর বুঝতে পারে শিল্ডের সিনিয়র অফিসার পিয়ার্স আসলেই হাইডার একজন নেতা। এরপরই আমরা দেখতে পাই স্টিভ আর নাতাশা দুজনে পৌঁছে যায় স্যাম উইলসনের কাছে, যাকে আমরা মুভির একদম ফার্স্ট সিনে দেখেছিলাম। তারপর স্টিভ, নাতাশা আর মিস্টার ফ্যালকন তিনজন মিলে শিল্ডের এজেন্ট জ্যাসপার সিটওয়েলকে কিডন্যাপ করে, যে আসলেই হাইডার একজন কর্মী ছিল। এবার তারা তিনজনে মিলে তার থেকে জানতে চায় জোলার তৈরি করা ওই প্রোগ্রামটি আসলেই কি। প্রথমে সিটওয়েল কিছু বলতে না চাইলেও লাস্ট টাইমে এসে বলতে বাধ্য হয় জোলার তৈরি করা ওই প্রোগ্রামের মাধ্যমে খুব সহজেই জানা যাবে কারা হাইডার বিরুদ্ধে কাজ করছে। আসলে প্রজেক্ট ইনসাইড সাধারণ মানুষের সুরক্ষার জন্য বানানো হয়নি, এটা বানানো হয়েছে হাইডার নিজের সুরক্ষার জন্য। আর এই 3টি হেলিক্যারিয়ার লঞ্চ হওয়ার সাথে সাথেই হাইডার তার সমস্ত শত্রুদের এক নিমেষে ধ্বংস করে দেবে। এবার এইসব কথা শোনার পরেই স্টিভ, স্যাম, নাতাশা তিনজন মিলে সিটওয়েলকে সঙ্গে নিয়ে রওনা হয় শিল্ডের হেডকোয়ার্টারের উদ্দেশ্যে, যাতে তারা প্রজেক্ট ইনসাইডকে বন্ধ করতে পারে। কিন্তু এর মধ্যেই পিয়ার্স বুঝতে পারে স্টিভ সিটওয়েলকে কিডন্যাপ করেছে।
এই কারণেই সে তাদের সবাইকে মেরে ফেলার জন্য উইন্টার সোলজারকে তাদের পিছনে পাঠিয়ে দেয়। এবার উইন্টার সোলজার পিয়ার্সের কাছ থেকে আদেশ পাওয়ার পরেই রাস্তাতেই তাদের গাড়ির উপর অ্যাটাক করে আর প্রথমেই সিটওয়েলকে মেরে ফেলে, কারণ সে হাইডার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছিল। আর এরপরে শুরু হয় ক্যাপ্টেন আমেরিকার উইন্টার সোলজার মধ্যে একটি জবরদস্ত ফাইট। আর এই ফাইটের মধ্যেই হঠাৎ করেই উইন্টার সোলজারের মুখে পড়ে থাকা মাস্কটি খুলে যায়। ফলে এখানেই আমরা বুঝতে পারি উইন্টার সোলজার আসলেই স্টিভের খুব কাছের বন্ধু বাকি বান্স। আগের পার্টি আমরা দেখেছিলাম আর্মিনজোলাকে ধরার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যায় বাকি বান্স। আসলে বাকি ট্রেন থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করেছিল হাইডার লোকেরা, কিন্তু তাকে যখন উদ্ধার করেছিল তার একটি হাত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তাই আর্মিনজোলা তার ওই হাতের জায়গায় একটি অ্যাডভান্স মেকানিক্যাল হ্যান্ড লাগিয়ে দিয়েছিল। এরপর তার সমস্ত স্মৃতি মুছে তাকে সুপার সোলজার তৈরি করে হাইডার মিশনের কাজে লাগিয়ে দিয়েছিল। বিগত 50 বছর ধরে সে তাদের নির্দেশে এই হাইডার শত্রুদের মেরে আসছে। আর প্রত্যেক মিশনের পরেই তাকে ক্রায়োজেনিক্যাল বরফের মধ্যে জমিয়ে দেওয়া হতো যাতে তার বয়স না বাড়ে। এবার এখানে এই লড়াইয়ের মধ্যে স্টিভ বাকিকে দেখে সঙ্গে সঙ্গেই তার বন্ধুকে চিনতে পেরে যায়, কিন্তু বাকি তাকে চিনতে পারে না, কারণ আগেই বললাম তার স্মৃতিশক্তি আগেই মুছে ফেলা হয়েছে। কিন্তু স্টিভ এখানেই তার বন্ধুকে এই অবস্থায় দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। এই টাইমে হাইডার এজেন্টরা সেখানে এসে উপস্থিত হয়ে তাদের 3 জনকে সেখান থেকে ধরে ফেলে। এরপর একটি গাড়ি করে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, যেখানে তাদের 3 জনকে খুব সহজেই মেরে ফেলা যায়। কিন্তু এখানেই আসে টুইস্ট। এই সমস্ত হাইডার এজেন্টদের মধ্যেই হাজির ছিল শিল্ডের এজেন্ট মারিয়া হিল। ফলে যাত্রাপথেই মারিয়া তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে নিক ফিউরির কাছে। এবার এখানেও টুইস্ট, নিক ফিউরি তো আগেই মারা গেছে, কিন্তু না, নিক ফিউরি আসলে সকলের সামনে মারা যাওয়ার নাটক করেছিল, যাতে হাইডার সমস্ত এজেন্টরা তার পিছু ছেড়ে দেয়, কারণ মরা মানুষকে তো আর মারা যায় না। আর এই কাজে তাকে হেল্প করেছিল মারিয়া হিল। এবার এখানে সবাই মিলে প্ল্যান শুরু করে কিভাবে প্রজেক্ট ইনসাইডকে বন্ধ করা যায়। তখনই নিক ফিউরি সকলকে জানায় সে এমন 3টি চিপ রেডি করেছে যেগুলি ওই হেলিক্যারিয়ারের মধ্যে প্রতিস্থাপন করলে পুরোপুরি কন্ট্রোল আমাদের হাতে চলে আসবে। আসলে ফিউরি চাইছিল কোনোভাবে হাইডাকে পরাজিত করে শিল্ডকে বাঁচিয়ে নিতে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ভালোভাবেই জানতো এই মিশনে শিল্ডকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। এরপরই স্টিভ, স্যাম আর নাতাশা 3 জন মিলে পৌঁছে যায় শিল্ডের হেডকোয়ার্টারে, যেখানে বিশ্ব নিরাপত্তা পরিষদের অফিসাররা অলরেডি হাজির হয়ে গেছে শিল্ডের নতুন প্রজেক্ট লঞ্চের জন্য। আর এই টাইমে ক্যাপ্টেন আমেরিকা একটি ব্রডকাস্টের মাধ্যমে সেখানে উপস্থিত সকলকে জানিয়ে দেয় হাইড্রা শিল্ডকে পুরোপুরি কবজা করে ফেলেছে, আর প্রজেক্ট ইনসাইটের মাধ্যমে তারা কি করতে চায় এই সব পুরোপুরি জানিয়ে দেয়। এর ফলে সেখানে উপস্থিত শিল্ডের প্রকৃত এজেন্ট যারা ছিল তারা সকলে ক্যাপ্টেন আমেরিকার কথা শুনেই হাইডার এজেন্টদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। ফলে সেখানেও শুরু হয়ে যায় লড়াই, কিন্তু হাইডার এজেন্টের সংখ্যা বেশি থাকায় তারা ওই 3টি হেলিক্যারিয়ারকে লঞ্চ করে ফেলে। এটা জানার পরেই ক্যাপ্টেন আমেরিকা আর মিস্টার ফ্যালকন দুজনেই ওই হেলিক্যারিয়ারগুলিতে চিপ লাগানোর কাজে লেগে পড়ে। 2টো হেলিক্যারিয়ারে চিপ লাগানো হয়ে গেলেও 3 নম্বরটিতে চিপ লাগাতে গিয়ে ক্যাপ্টেন আমেরিকার মুখোমুখি হয় উইন্টার সোলজার। অন্যদিকে আমরা দেখতে পাই এই সমস্ত কিছু দেখার পর শিল্ডের হেডকোয়ার্টারে আসা বিশ্ব নিরাপত্তা পরিষদের অফিসাররা পিয়ার্সের বিরুদ্ধে কথা বলতে শুরু করে, কিন্তু তখনই পিয়ার্স তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। আর এখানেই আমরা দেখতে পাই বিশ্ব নিরাপত্তা পরিষদের অফিসারদের মধ্যে একটি বয়স্ক লেডি হাইডার সমস্ত এজেন্টদের মেরে বাকি অফিসারদের পিয়ার্সের হাত থেকে রক্ষা করে। আসলে নাতাশা রূপ বদলে ওই বয়স্ক অফিসারের জায়গা নিয়ে নিয়েছিল, কারণ সে জানতো এই রকম কিছু হতে চলেছে। এরপরই নাতাশা শিল্ডের মেন কম্পিউটার থেকে হাইডার সমস্ত তথ্য অনলাইনে আপলোড করতে শুরু করে, যাতে পুরো পৃথিবীর মানুষের কাছে হাইডার মুখোশ খুলে যায়। কিন্তু এই কাজের জন্যই শিল্ডের 2 জন প্রধান অফিসারের পারমিশনের প্রয়োজন ছিল, আর এখানেই এন্ট্রি নেয় নিক ফিউরি। আর এখানে এসেই সে তার নিজের ও পিয়ার্সের রেটিনা স্ক্যান করে ওই সিস্টেমটিকে আনলক করে দেয়, যাতে নাতাশা খুব সহজেই সেগুলো অনলাইনে আপলোড করতে পারে। এর ফলে পিয়ার্স রেগে গিয়ে সেখানে উপস্থিত বাকি সমস্ত অফিসারদের বুকে লাগানো একটি ব্যাচের সাহায্যে সবাইকে মেরে ফেলে, আর নাতাশাকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নাতাশার চালাকিতেই নিক ফিউরি তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই হাইডার এজেন্টরা হেলিক্যারিয়ারগুলিকে লঞ্চ হয়ে যাবার পরেই আর্মিনজোলা তৈরি ওই প্রোগ্রামের সাহায্যে কয়েক লক্ষ মানুষকে টার্গেট করে ফেলে তাদেরকে মারার জন্য। এদিকে মারিয়া হিল অনবরত ক্যাপ্টেন আমেরিকার সাথে কন্ট্যাক্ট করতে থাকে, আর তাকে জানাতে থাকে আর কিছুক্ষণই মাত্র টাইম আছে, যার মধ্যে ওই চিপটি লাগাতে না পারলে হাইডা তার প্ল্যানে সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ব্যস্ত ছিল উইন্টার সোলজারের সাথে লড়াই করতে করতে একদম লাস্ট টাইমে উইন্টার সোলজারকে ঘায়েল করে ওই চিপটি লাগাতে সক্ষম হয়। ফলে ওই 3টি হেলিক্যারিয়ার এখন পুরোপুরি মারিয়া হিলের কন্ট্রোলে চলে আসে, আর মারিয়া সঙ্গে সঙ্গে ওই 3টি হেলিক্যারিয়ারকে একটি আরেকটিকে নিশানা বানিয়ে ফায়ার করে দেয়। ফলে হেলিক্যারিয়ারগুলি ধ্বংস হয়ে নিচের দিকে পড়তে শুরু করে। একটি হেলিক্যারিয়ার সোজা শিল্ডের হেডকোয়ার্টারের উপর গিয়ে সেটাকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। নিক ফিউরি, নাতাশা, স্যাম সবাই সেখান থেকে একটি হেলিকপ্টারের মাধ্যমে বেরিয়ে পড়ে, কিন্তু স্টিভ তখনও ধ্বংস হয়ে যাওয়া একটি হেলিক্যারিয়ারের মধ্যেই ফেঁসেছিল,
কারণ সে দেখতে পেয়েছিল তার বন্ধু বাকি ওই হেলিক্যারিয়ারের একটি লোহার বিমের মধ্যে আটকে আছে। তাই স্টিভ কোনো রকমের ওই লোহার বিমটিকে চাগিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু বাকি সেখান থেকে বেরিয়েই পুনরায় স্টিভের উপর আক্রমণ করে। এখানেই স্টিভ তার বন্ধুর উপর হাত না তুলে চুপচাপ তার থেকে মার খেতে থাকে। একটা টাইমে হেলিক্যারিয়ারটি পুরোপুরি ধ্বংস হয়ে জলে পড়ে যায়। এরপরই আমরা দেখতে পাই স্টিভকে অজ্ঞান অবস্থায় জল থেকে উদ্ধার করে বাকি। যদিও বাকির এখনো কিছুই মনে পড়েনি, কিন্তু তবুও স্টিভের কথা শুনে তার কোথাও মনে হয়েছিল হয়তো সত্যি সে কোনোদিন তার বন্ধু ছিল। এই কারণে সে তাকে জল থেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন হসপিটালে থাকার পর স্টিভ পুনরায় সুস্থ হয়ে ওঠে। এদিকে হাইডার সমস্ত এজেন্টদের পুলিশ অ্যারেস্ট করা শুরু করে, আর নিক ফিউরি এখনও তার মৃত্যুর আড়ালে লুকিয়ে থাকার ডিসিশন নেয়। আর এইভাবেই সে বেরিয়ে পড়ে হাইডার বাকি এজেন্টদের খোঁজে। এদিকে নাতাশা যেহেতু হাইডা আর শিল্ডের সমস্ত গোপনীয় তথ্য অনলাইনে আপলোড করে দিয়েছিল আর ওই 3টি হেলিক্যারিয়ারকে নষ্ট করে ফেলেছিল, তাই এই সবের অপরাধে তাকে অনেক কৈফিয়ত দিতে হয়, কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারে না, কারণ এই পুরো পৃথিবীতে অ্যাভেঞ্জারদের এখনও খুবই দরকার। আর অন্যদিকে স্টিভ আর স্যাম একসঙ্গে মিলে বাকির খোঁজ করা শুরু করে, কারণ স্টিভের বিশ্বাস ছিল সে তার বন্ধুর স্মৃতি ফিরিয়ে দিয়ে তাকে পুনরায় ঠিক করতে পারবে। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় ব্যারন স্টাকার নামে হাইডার একজন এজেন্ট সুকোভিয়াতে হাইডার হয়ে কাজ করছিল। সেখানেই আমরা দেখতে পাই লোকির সেপ্টার, যেটা সে শিল্ডের কাছ থেকেই পেয়েছিল। আর ওই সেপ্টারের সাহায্যেই সে কিছু মানুষের ওপর এক্সপেরিমেন্ট করছিল যাতে সাধারণ মানুষের ক্ষমতা বাড়ানো যায়, যার ফলে বহু মানুষ মারা গেলেও 2টি যমজ ভাই বোন সেপ্টার থেকে কিছু অস্বাভাবিক শক্তি পেয়ে যায়। একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই বাকি পৌঁছে গেছে ক্যাপ্টেন আমেরিকার মিউজিয়ামে। এর মানে সে নিজেও তার স্মৃতি উদ্ধারের কাজে লেগে পড়েছে। আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।